বর্ষপূর্তির দিকে এগুচ্ছে বাংলাদেশ। যে জুলাই বিপ্লব হাসিনাকে বিতাড়িত করেছিল ক্ষমতা থেকে, একটি ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশ সৃষ্টি করেছিল বাংলাদেশকে, মধ্যে বাংলাদেশের মানুষকে একটি মুক্ত বায়ুতে নিঃশ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করে দিয়েছিল। তো এই জুলাই বিপ্লবের এই যে বর্ষপূর্তির দিকে যাচ্ছে, আসলে যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা বুলেট বুকে নিল, 2000-এর বেশি শহীদ হলেন, প্রায় 400 পঙ্গু হয়ে গেল, প্রায় 300 অন্ধ হয়ে গেল, সেই স্বপ্নের পথে গত 1 বছরে অগ্রগতি কতটুকু, সেই স্বপ্নের পথে আমরা কতটুকু হাঁটছি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের অতিথি আপনারা ইতিমধ্যেই ঘোষণা দেখে বুঝতে পারছেন, আমেরিকা থেকে জুলাই বিপ্লবের সময় যিনি একটি প্রতিবাদী কণ্ঠ, একজন বিপ্লবী, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, জান্নাতুল মাওয়া আইনান। আইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ভাই। দর্শক, আইনান থাকেন হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, এবং লস অ্যাঞ্জেলেসে আপনার লস অ্যাঞ্জেলেসের যে বাংলাদেশ কনসুলেট, সেই কনসুলেটে গত বছরের জুলাইতে তারা একটি ব্যাপক প্রতিবাদের আয়োজন করেন। সেই প্রতিবাদের ছবি দেখার পরেই আমি আসলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। অবশেষে তার সঙ্গে আমার দেখা হলো, কথা হচ্ছে প্রায় 1 বছর পরে। এবং সে সময় ক্যালিফোর্নিয়া বেসড একটি সংগঠন সাউথ এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন আইনান, এবং তারা কিন্তু লস অ্যাঞ্জেলেসের যেই বাংলাদেশ কনসুলেট, সেখানে যে তারা যে প্রতিবাদ করেছে, তাদের মতো করে বাংলাদেশের এই যে আমরা করবো জয়, কিন্তু বিভিন্ন জাতি ধর্মের মানুষ বাংলাদেশের ছাত্রদের উপরে যে নিপীড়ন, ছাত্রদের উপরে যে নির্যাতন, তার প্রতিবাদে গিয়েছিলেন। এবং সেখানে জান্নাতুল মাওয়া আইনান তার যে প্রতিবাদ, তার একটি তাকে আজকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষাপটে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আমরা দেখি তার সেই ঐতিহাসিক ভূমিকা। আমাদের ট্যাক্সের টাকার ভাত খায়, আবার আমাদেরকে খুন করে, আমাদেরকে কথা বলতে দেয় না। ওরা দেশদ্রোহী, দেশের মানুষ বিরোধী, আপনারা দেশদ্রোহী। আমরা দেশদ্রোহী, আজকে আসছি বাংলাদেশকে রক্ষা করতে। আপনারা দেশদ্রোহী, আপনারা দেশদ্রোহী, দেশদ্রোহী, দেশের শত্রু। দেশপ্রেমের নাম করে আমাদেরকে বলদ বানান না, দেশপ্রেম নাই বলে তাদের মধ্যে দেশপ্রেম নাই, আবেগ নাই, দেশের মনে করেন না, দেশপ্রেম এই যে আমি আসলে আপনার যে এই যে বক্তব্য, আপনার যে এই বক্তব্যের যে গতি, আপনার যে স্পিরিটে আপনি মানে কথা বললেন, মানে এগুলো কিন্তু একদম ভেতর থেকে আসা, ফ্রম ইউর ইনার হার্ট। এখন ধরেন আপনি আমেরিকায় এই মুহূর্তে পিএইচডি গবেষণা করছেন, আপনি ক্লেয়ারমন্ট ইউনিভার্সিটিতে আপনি জেন্ডার এন্ড রিলিজিয়ন বিষয়ে পিএইচডি করছেন, আপনি এর আগে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ উইনচেস্টারে, যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ ক্যান্সাস থেকে আপনি বিশ্ব ধর্ম, সংস্কৃতি, রিলিজিয়ন এন্ড পিস বিল্ডিং এসব বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। আপনি এই গতিটা আপনি কোথায় পেলেন, এই স্পিরিটটা আপনি কোথায় পেলেন, যে কেন আপনার মনে হলো যে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটে এই প্রতিবাদে আপনার অংশগ্রহণ করা দরকার, বা সেই সময়কার প্রেক্ষাপট বা বর্তমান সময়টা সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে দেখে আবার আবেগী হয়ে যাচ্ছি। এইটা বলতে গেলে কেন ওই সময় এরকম পাগলের মতো গেছিলাম, এটা বলতে গেলে আর একটু পিছায় যেতে হবে। যে আমি তখন সাউথ এশিয়ান নেটওয়ার্ক, যে নন প্রফিট অর্গানাইজেশনটার সাথে কাজ করতাম, আমাদের মেইন কাজ ছিল আমাদের সাউথ এশিয়ান কমিউনিটির, মেইনলি যারা নতুন ইমিগ্রেন্ট, তাদেরকে সাপোর্ট করা, নানান ভাবে তাদের সমস্যাগুলো করা। খুব কমই আমরা সাপোর্ট করতে পারতাম, কিন্তু বসে বসে শুনতে হতো আমার তাদের দুঃখ। বাংলাদেশি যারা ইমিগ্রেন্ট অনেকে আছে মানে নানান ভয়াবহ দুর্গম পথ পাড়ি দিয়ে আমেরিকায় ঢুকে
এখানে বছরের পর বছর দেশে যেতে পারে না, হয়তো কোনো কারণে অ্যাসাইলাম সিক করে, মানে এখানে মানে খুবই বাজে বাজে অবস্থায় তারা থাকে, একটা রুমের মধ্যে 4-5 জন। আমি তাদের এই কষ্টগুলা দেখছি, এবং পাশাপাশি আমি দেখতেছি প্রতিদিন নিউজ আসতেছে কি 400 কোটি টাকা নিয়ে পালায় গেছে, 100 কোটি টাকা নিয়ে পালায় গেছে। মানে মনে হচ্ছে টাকা কোনো মানে টাকাটা কোনো ব্যাপার না তাদের কাছে। সেই একই দেশের মানুষেরা পালায় পালায় আসতেছে, এই দেশে পালায় পালায় থাকতেছে, এই দেশে এত কষ্ট করতেছে। দুইটা জিনিস পাশাপাশি দেখার পর আমার কাছে মানে অদ্ভুত লাগছে। আর আপনার মনে আছে নিশ্চয়, সেই সময় কিন্তু নিউজ গুলো আসতেছিল, কোরবানি ঈদের সময় ভয়াবহ সব নিউজ। তখন যখন এর মধ্যে এই সব মানে দেশে এরপরে তো শুরু হলো যে পরিস্থিতি, তখন মনে হলো যে না, এটা আর মানা যায় না। আমাদের দেশে তো টাকার মনে হচ্ছে অভাব নাই, সেই টাকা কেন এই দেশের মানুষ এত কষ্ট করতেছে। এবং স্টুডেন্ট কমিউনিটিও, এত স্টুডেন্ট আসছে গত 6-7 বছর ধরে, কেন? মানুষ কিন্তু খুব সমস্যা না হলে নিজের বাড়ি ছাড়তে এত কত দূরে চলে আসে মানুষ। কেন এত কষ্ট কেন করতেছে? কারণ আমাদের দেশ আমাদেরকে সেই সুবিধা দিতে পারছে না। আমি কিন্তু কখনো কোনো পলিটিক্যাল পার্টি এই সাথে যুক্ত ছিলাম না সেভাবে। হ্যাঁ, পলিটিক্যালি অ্যাওয়ার একজন নাগরিক ছিলাম সব সময়। এইভাবে পার্টিজান বা মিছিল করব এরকম ছিলাম না। কিন্তু এই অবস্থা আমার মনে হচ্ছে না, এখনো যদি কথা না বলি আসলে কখন বলবো যে মানুষ কেন এত কষ্ট করতেছে। যদি আমাদের নেতারা সমানে টাকা বানিয়ে যাচ্ছে, নেতা কিছু আমলা, আর আমাদের সাধারণ মানুষেরা কি পরিমাণ কষ্ট করতেছে। আমাদেরকে দেশ থেকে বের হয়ে যাইতে হচ্ছে জীবিকার অন্বেষণে, এবং সেই জীবন আমি এইখানে হয়তো সময় নাই মানুষের গল্পগুলা যদি বলি। মানুষের কিছু মানুষ 15-20 বছর ধরে দেশে যাইতে পারে না, দেশের সাথে তাদের নাই, শুধু ফোনে দেখে নিজের ফ্যামিলি। তো আপনার কি মনে হয় যে গত 1 বছরে, এই জুলাই বিপ্লবের 1 বছরের দিকে আমরা যাচ্ছি, তো যে স্বপ্ন নিয়ে আমাদের এই জুলাই বিপ্লব হাসিনা বিতাড়িত হয়েছে, আপনি কি মনে করেন? আপনার সঙ্গে আমার টেলিফোনে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে মানে আপনার পর্যবেক্ষণ হচ্ছে যে আওয়ামী লীগের দোসররাই এখনো পরিচালকের আসনে, তারাই এখন অনেক কিছুই তারা চালাচ্ছে, সবই করছে। তো জুলাই বিপ্লব পরবর্তী 1 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বা আমরা আসলে এই বিপ্লবের যেই মূল স্পিরিট ছিল সেদিকে আমরা কতটুকু যাচ্ছি? যেটা আমি যেখান থেকে শেষ করছি আবার ওখান থেকে বলি যে আমি হয়তো পিএইচডি স্টুডেন্ট বলে আপনাকে কথা বলতে পারতেছি। প্রবাসীদের মধ্যে কিন্তু যারা মিডল ইস্টে শ্রমিক, তারা পর্যন্ত রাস্তায় নেমে গেছিল, এবং তাদের অনেকে এখনো জেলে। এই 1 বছরেও কেন তাদেরকে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? এটা কিন্তু একটা অন্যতম ইন্ডিকেটর যে কোথায় মানে এখনো যে জুলাইয়ের পক্ষের লোকেরা খুব একটা সুবিধা করে উঠতে পারে নাই। এরপরে হচ্ছে আমি মেইনলি এই ধরনের সাধারণ মানুষেরই একটা অংশ। আমি দেখছি মানুষ ওই সময়ে একটা সময় মানুষ আই হেট পলিটিক্সে চলে গেছিল, মিডল ক্লাস এডুকেটেড যারা আই হেট পলিটিক্স নিয়ে আলোচনা করতে চাইতো না। কিন্তু ওই 1 মাস আমি দেখছি যাদের সাথে আমি মিশি, মিডল ক্লাস এডুকেটেড, গান গায়, গান শুনে, এরা পলিটিক্স নিয়ে আলোচনায় দারুণ ভাবে অংশ নিচ্ছে। সবাই পলিটিক্স নিয়ে প্রচন্ড মানে অ্যাওয়ার হয়ে গেছে, দেশের ব্যাপারে প্রচন্ড অ্যাওয়ার হয়ে গেছে। সেই মানুষগুলা এখন আবার আমরা কোনো আড্ডায় বসলে প্রচন্ড বিরক্ত হয়, এবং আমি তাদেরকে দোষ দেই না। যে মানে কেমন যেন একটা খিচুড়ি পাকানো হয়েছে, এবং আমি মানে এই খিচুড়িগুলা কিভাবে পাকানো হয়েছে, যখন আওয়ামী লীগের মেইন ন্যারেটিভ কি ছিল সবসময়, এটা তো আমরা সবাই জানি, তাদের ন্যারেটিভ ছিল যে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের
রক্ষাকর্তা, বাংলাদেশের নারীদের রক্ষাকর্তা, তারা যদি ক্ষমতা থেকে চলে যায়, ইসলামিস্টরা ক্ষমতায় আসবে এবং দেশের অবস্থাই হবে। আমাদের মতো মানুষেরা ওই জুলাইয়ের আগে থেকেই অনেক আমাদের বেশ কিছু স্কলাররা, চিন্তাবিদরা এই প্ল্যাটফর্ম তৈরি করতেছিল, এই মানুষকে বোঝাচ্ছিল যে না, প্রগতিশীল মানেই আওয়ামী লীগ না, বা যারা সংখ্যালঘুদের পক্ষে কথা বলে, নারীদের পক্ষে কথা বলে, তারা সবাই এর মানেই আওয়ামী লীগ না। এই জায়গা থেকে জুলাই ইয়েটার ভিত্তিটা কিন্তু দাঁড়াইছে, এবং প্রচুর পরিমাণে এমনকি আওয়ামী লীগের ঘরে বড় হওয়া ছেলে মেয়েরাও বের হয়েছে, আমার মতো ছেলে মেয়েরা। আমার ব্যাকগ্রাউন্ড, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আবার ভিন্ন, কনজারভেটিভ। আমার পরিবারে ইসলামিস্ট পলিটিক্সে বিশ্বাসী লোকেরাও আছেন। আমি সেই ঘর থেকে বের হয়েছি, আবার আমার বন্ধুরা অনেকে আওয়ামী লীগের ঘর থেকে বের হয়েছে। আমরা সবাই কি চাইছি? আমরা চাইছি একটা দেশ যেখানে আমরা স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে, বৈচিত্র্যময় একটা দেশ, ইনক্লুসিভ ওয়েতে সবাই থাকবো, এবং আমাদের টাকা কোথাও পাচার হবে না। আমাদের যারা বিদেশে সুন্দরভাবে আসতে পারে আসবে, কিন্তু কষ্ট করে নৌকায় করে পাড়ি দিয়ে বছরের পর বছর এখানে আটকা পড়ে থাকবে না বাংলাদেশের মানুষ। আমরা কিন্তু আমাদের এইটা চাওয়া ছিল। আমাদের খুব মানে আমরা ওই এত চিন্তা করতেছিলাম না যে কি কালচারাল ইয়ে হবে। আমাদের চিন্তা হচ্ছে আমরা সুস্থভাবে খেয়ে পড়ে আমাদের দেশের মানুষ বাঁচবে। এই যে এই ঘর ছাড়া মানুষগুলাকে কি এখন পর্যন্ত কোনো ঘরে কোনো পলিটিক্যাল পার্টি জায়গা দিতে পারছে? আমরা যারা আমাদের পেছনের ঘর ছেড়ে আসছি, এখনো কোন পলিটিক্যাল পার্টি কিন্তু সেই আগের স্টাইলে তারা পলিটিক্স করতেছে। এবং নতুন যেই দল এনসিপি, তারা, আমরা ভাবছিলাম যে তারা বুঝি আমাদেরকে, আমাদের মতো মানুষকে স্পেস দিবে। আমি আসলে সেখানেও হতাশ হয়েছি যে তারাও সেই স্পেসটা দিচ্ছে না, বরং মনে হচ্ছে যে সেই আওয়ামী লীগের যে ন্যারেটিভটা, এটাকে বরং ফুয়েল করা হচ্ছে বিভিন্ন ভাবে। এই জন্য আমার সন্দেহ হয় যে এটা আওয়ামী লীগের ভেতরে এটা ইচ্ছা করেই করা হচ্ছে, যে ইসলাম হঠাৎ করে কেন এই যে সন্ত্রাসী, বিভিন্ন ইসলামিস্ট সন্ত্রাসী, এরা হঠাৎ করে জেল থেকে ছাড়া পেল, তাদের ইমামতিতে নামাজ হচ্ছে। এটা তো ওই আওয়ামী লীগের ন্যারেটিভকেই প্রতিষ্ঠা করতেছে, এটা একেবারে আমার মত। এবং তাহলে কি হচ্ছে? আওয়ামী লীগের ইয়েই তো হচ্ছে, পারপাসই তো সার্ভ হচ্ছে না, শুধু ধরেন জেল থেকে বিভিন্ন রাজনৈতিক ইয়েগুলা, যেই মামলা এবং আওয়ামী লীগের যে গ্রেফতার গুলা দেখেন, কাদেরকে গ্রেফতার করা হচ্ছে? যারা হচ্ছে মানে একদম পিপলের কাছে জনপ্রিয় কিছু আওয়ামী লীগ নেতাও তো আছে, তাদেরকে দেখা গেল গ্রেফতার করা হচ্ছে। যেখানে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভিডিও আছে যে তার সামনে পুলিশ ব্রিফিং দিচ্ছে খুনের, যে স্যার মারি একটাই যায়, বাকিরই যায় না। সে কিন্তু চুপচাপ পাথরের মতো শুনতেছে। এটা থেকেই বোঝা যায় যে সে এটার, এই হত্যাকাণ্ডের তার কোনো কিছু আসে যায় না, সে বরং এটা শুনতেছে যে কেমন হইলো হত্যাকাণ্ড। এরকম একটা লোক কিভাবে বের হয়ে গেল দেশ থেকে? কিভাবে আওয়ামী লীগের বড় বড় সব সন্ত্রাসী গুলা বের হয়ে গেল দেশ থেকে? আর ধরলো আমাদেরকে দেখায় এই আসাদুজ্জামান নূর, মমতা, এদেরকে ধরে এরা 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 হ্যাঁ, এরা আওয়ামী লীগের অ্যানাবলার, ওকে, কিন্তু ওদেরকে ধরা মানে হচ্ছে এটা একে তো আই ওয়াশও হইলো, আবার সাথে সাথে এদের বিরুদ্ধে সেরকম কোনো কিছু পাবে না বলেই আমার ধারণা ধরছে। সুতরাং বিচার হচ্ছে না। জুলাইয়ের যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না। তা আওয়ামী লীগের ন্যারেটিভ বরং স্টাবলিশ হচ্ছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা নতুন কোনো অগ্রগতি হচ্ছে? হ্যাঁ, তবে আমি বলবো না যে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। আমাদের হাসিনা পালাইছে, এটা একটা বিশাল আমাদের অর্জন। কারণ ওই সময় আমরা অসুস্থ হয়ে গেছিলাম, যে মানে
আবার আমি ভাবতেছি আবার একে দেখতে হবে, আবার আমাদেরকে এরকম বড় বড় কথা বলবে, এটা আমি মানতে পারছিলাম না। মানে লাস্টের কয়েকদিন প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, যা মানে এর কথা আবার শুনতে হবে, আবার আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। তো সেই জায়গায় আমরা হয়েছি, তাদের যে অহংকারটাকে আমরা ভাঙছি। এটা আমরা বলবো যে একেবারেই যে পরাজিত হয়েছি তা না, অহংকারটা ভাঙছি। এবং বাংলাদেশের অনেক মানুষ এখন এটাও জানে যে প্রগতিশীল বলে যারা, সেকুলার বলে যারা, তাদের একটা বিশাল অংশ আওয়ামী লীগ না। এক সময় আওয়ামী লীগ এদেরকে করতে, এটা আমাদের না ধরেন এটা তো অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসিনা যেভাবে এত শক্তি থাকার পরেও দেখেন সবকিছু কিন্তু তার, সেনাপ্রধান, পুলিশ প্রধান, সকল সচিব, সকল জায়গায় কিন্তু তার মনোনীত, তার নিয়ন্ত্রিত লোকজন বসা। এর মধ্যেও তাকে লেজ তুলে পালাতে হয়েছে। এর থেকে তো বড় বিজয়ের আর কিছু নাই আসলে। তো কিন্তু এই যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার বা এনসিপি বা সবকিছু মিলিয়ে যে অন্যান্য রাজনৈতিক দল, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। মানে আপনি ইতিমধ্যে বলছেন যে আপনাদের সঙ্গে কিন্তু কেউ যোগাযোগ করে নাই, মানে না এনসিপি না বৈষম্য বিরোধী, অর্থাৎ আপনাদের যে ভূমিকা সেই জায়গাগুলোকে তারা রিকগনাইজও করে নাই। কিন্তু যোগাযোগ বলতে আমি তো নিজেই এনসিপি তে যুক্ত হতে চাইছিলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছে না, আমি আসলে সার্জিসকে নেতা মানতে পারবো না, বা হাসনাতকে আমি ঠিক আমার বড় নেতা মানতে পারবো না। সেটা হয়তো আমার যে দলীয় রাজনীতিতে অনেক সময় অনেক কিছু অনেক করতে হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমি এখনো জানি, ওদের গতিবিধি এখনো আমি পরিষ্কার না, সুতরাং আমি ঝাঁপ দিব না এখানে। সেটা যেহেতু আমি কিন্তু আবার বলছি, আমি একজন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, একেবারে সাধারণ, বাট অ্যাওয়ার, এরকম প্রচুর মানুষ আছে। আমি তো তাও লেখালেখি করি, আমার একটা ভয়েস আছে। এরকম প্রচুর বাংলাদেশিরা আছে লেখালেখি করে না, কিন্তু আপনি ডাইনিং টেবিলে বসবেন, পারিবারিক আড্ডায় বসবেন অথবা রেস্টুরেন্টে বসবেন, তারা কিন্তু গুরুত্বপূর্ণ মতামত দিবে। এরা লেখালেখি করে না, কিন্তু এদের মতামতের গুরুত্ব আছে। আমি সেই মানুষদের প্রতিনিধি। আমি সেই জায়গা থেকে দেখছি এনসিপি আর বিএনপিও তো এই ক্ষেত্রে আমি আপনার সাথে বলছিলাম যে আমি মজা করি আর কি, যে আমি প্রবাসে আমার ছোট্ট এলাকাটাতে যা টেন্ডেন্সি দেখছি আর কি। তো আমি যে এখানে একটা জায়গা আছে লিটল বাংলাদেশ, লস অ্যাঞ্জেলেস, সেখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে, ওই রেস্টুরেন্টের সামনে সবসময় বিএনপির লোকেরা আড্ডা দেয়, জড়ো হয়। তার থেকে কয়েক ব্লক দূরে আরেকটা রেস্টুরেন্টের সামনে আওয়ামী লীগের লোকেরা আড্ডা দেয়, জড়ো হয়। এর থেকে আরো কয়েক ব্লক দূরে আরেকটা রেস্টুরেন্ট আছে যেখানে নিরপেক্ষ, মানে সবাই যায়। তা আমি একটা জিনিস, মজার জিনিস খেয়াল করলাম জুলাইতে, যে বিএনপিরা হচ্ছে বাংলা বাজারের সামনে খুব মিছিল টিছিল করলো, আওয়ামী লীগেরা দেশের সামনে মিছিল করলো, এবং সবাই মিলে একসাথে আলাদিনে গেল খাইতে। আমি এটা এইভাবে ব্যাখ্যা দিচ্ছি, কারণ আমি দেখছি এরা সবাই ফাইনালি একসাথে করে, কারণ ওদের ব্যবসা করতে হয় একসাথে। ওরা খুবই একেবারে হাতে হাত রেখে চলে এখানে, বিএনপি আর আওয়ামী লীগ প্রবাসে। বাংলাদেশেও একই অবস্থা। তো ওরা ব্যবসার চিন্তা করে, এবং দেশেও ওই যে কেন হচ্ছে অভিজাত, এটা অভিজাত তন্ত্র, অভিজাতেরা সবসময় কেউ, ওরা কাউকে ধরবে না, ওরা তো এখানে এরা একসাথে ব্যবসা করে, করে, ওরা কেউ আমাদেরকে ডাকে না। কিন্তু বরং আমি বলবো আওয়ামী লীগ কিন্তু এমনি এত পাওয়ারফুল হয় না। আওয়ামী লীগের লোকেরা জানে যে যাদের মেধাকে তারা মনে করে যে একে কাজে লাগানো যাবে, তাদেরকে তারা কিন্তু সবসময় সম্মান করে। আমি তো এই জুলাইয়ের আগে তো আওয়ামী লীগের লোকজনের সাথে আমার ভালো ছিল, কারণ ওরা আওয়ামী লীগ হিসেবে না, ওরা আমার মতো মানুষদেরকে ডেকে করতো, অ্যাটলিস্ট হাই হ্যালো করতো, কারণ ওরা হাতে রাখার চেষ্টা করতো। ওদের এইটা আছে বলেই আজকে আওয়ামী লীগ এখনো এত স্ট্রং। কিন্তু বিএনপির লোকেরা আজ পর্যন্ত, আমি জানিও না এখানে বিএনপির কারা কি, কখনো ডাকেও নাই, খোঁজও নেয় নাই। তো এইটাই হচ্ছে পার্থক্য বিএনপি, এই জিনিসগুলো আমি দেখছি আর কি।
আমি একেবারে আপনাকে আমার এক্সপেরিয়েন্স গুলো বলতেছি। না মানে বিপ্লবটা আসলে এইভাবে বেহাত হবে এটা আমরা নিজেরাও আসলে মানে আশা করি নাই বা আমরা ভাবি নাই আর কি। এবং আমি যদি আপনাকে বলি যে দর্শক, সাউথ এশিয়ান নেটওয়ার্কের ওই দিন শুধু এই জান্নাতুল মাওয়া ছাড়াও সেখানে কিন্তু দেশি বিদেশি সবাই, অর্থাৎ হাসিনার প্রশাসন, হাসিনার পুলিশ, হাসিনার সেনাবাহিনী যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছিল তার বিরুদ্ধে কিন্তু সবাই সোচ্চার হয়ে সেদিন লস এঞ্জেলসে বাংলাদেশ কনসুলেটে যে প্রতিবাদ করেছেন। আমি আরেকটা ক্লিপ যদি না দেখে এক ধরনের ইনজাস্টিস হবে, আমি দেখাতে চাই। You're killing young men and women in Bangladesh, and here you're guarding the damn door. You're not meeting with your own citizens. Shame on you. Absolute shame on you. Join with us. Yeah, you should be ashamed of yourself. You get our tax money. We pay you tax money. You're selling us from our tax. Shame on you. You're selling us from our tax money. You come to yourself with a cup of water. Yeah, why you should be ashamed of yourself. Look at your faces. These people have lost their family members. Join with us. Join. অর্থাৎ সে সময় এই জাতীয় প্রতিবাদগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং পুরো পৃথিবী জুড়ে কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে। এবং গত এক বছরে আমরা আমাদের সঙ্গে যাদেরই কথা হয় অনেকেই খুব হতাশার মধ্যে পড়েছেন আসলে, যে আবার কি হচ্ছে, আবার কেন হচ্ছে। তো কি করা উচিত, মানে ইউনূস সরকার কেন করতে পারলো না? মানে যে লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা আপনি যেটি বলছিলেন, এখনো আমাদের কাছে তথ্য আছে বিদেশের বিভিন্ন কারাগারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এখনো বাঙালি অনেকেই জেলবন্দি আছেন। কারণ ওইসব দেশের ওই যে ওয়ার্ক পারমিট বা আকামা যেটা আর কি, সেটা ডিপেন্ড করে এমবিসির সাথে কানেক্টেড। তো এমবিসি থেকে রিপোর্ট করছে এরা হাসিনার বিরোধী, তাদেরকে অ্যারেস্ট করছে। যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে আরো শক্তভাবে তারা ফাঁসিয়েছে। তো কিছু কিছু হয়েছে, যেমন মধ্যপ্রাচ্যের কাতার থেকে তো বোধহয় 53 জনকে শাস্তি মওকুফ হয়েছে, কেউ কেউ ফিরে এসেছেন। তো এই যে জেলে আছে আরব আমিরাতে বা কোথায় যেন, আরব আমিরাত থেকে ফিরে এসেছেন 53 জন। এর মধ্যে কাতার, সৌদি আরব এসব জায়গাও কিছু অনেকে এখনো জেলে আছেন, যেটা আমরা জানি, যে আপনিও বলছিলেন। তো এই জায়গাগুলো তাদেরকে বের করে আনা বা ওভারঅল, এটা তো একটা ক্ষুদ্র জায়গা, মানে জেলে গেছে বা বের করে, কিন্তু ওভারঅল যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য কি করণীয়, বা ডক্টর ইউনূস কেন পারলেন না, কেন পারছেন না, মানে কোথায় সমস্যা আপনি মনে করেন এখনো? কেন আওয়ামী লীগের দোসররা এখনো শীর্ষ পদগুলোতে বসে আছে, তাদের নিয়ন্ত্রণে সব চলছে? একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই। তার আগে একটু যে ভিডিওটা দেখালেন, ওখানে উনি কিন্তু সাউথ এশিয়ান নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর, একজন ইন্ডিয়ান আমেরিকান। উনি আমাদের সাথে এভাবে অংশ নিচ্ছেন। এবং তার পেছনে আরেকজনকে দেখবেন, উনি বাঙালি চিল্লাচ্ছেন। উনি কিন্তু যেই বাঙালি কয়েকজন গিয়েছিলেন মানে ওই ইয়েতে, ওনারা কেউই কিন্তু কোনো বিএনপি বা কোনো পলিটিক্স করে না। বিএনপির লোকেরা কি জানতো না সেদিন আমরা এই অর্গানাইজ করতেছি? তারা আসেন নাই, কিন্তু সাধারণ বাঙালিরা আসছে। আরো আসছে যারা, তারা হচ্ছে আমার ফ্রেন্ড জিউস ভয়েস ফর পিস, তারপর ইফ নট নাও, এইসব অর্গানাইজেশনে যাদের সাথে আমরা মানে ধরেন যে মানবাধিকার রক্ষার জায়গায় মানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, মানে বিদেশিরা সবাই এক হয়ে গিয়েছিল, যে জায়গাটায় ধরেন আরো বেশি, আরো কয়েকশো বাঙালি হয়তো অংশ নিতে পারতো, দলীয় ব্যানারে না হয়েও হয়তো অনেকে যেতে পারতেন, কিন্তু অনেকে আসলে ভয় তো ছিল, মানুষের মধ্যে ভয় তো ছিলই। অন্য সাধারণ বাঙালিরা খুব সাহস করে এগিয়েছে, কিন্তু আমি দেখেছি দলীয় যারা রাজনীতি করে তারা কেন যেন তারা তাদের মতো করে নিজেদের বললাম না, রেস্টুরেন্টের সামনে বাংলা ভাষায় হইচই করছে, কিন্তু যেটা সবচেয়ে ইম্প্যাক্ট করতে পারে সেরকম জায়গায় ওনারা যাননি। আচ্ছা ওকে, যাই হোক। আর একটা যেটা আপনি বলছেন কি ইয়ে করা যায়, ওই আমি কিছুদিন আগে আমি খুব পছন্দ করি বিএনপির একজন ইয়াং নেতাই বলবো, সাদিক মাহবুব ইসলাম, হয়তো চীনে, সে তার একটা টার্ম সে ইউজ করছে যে আওয়ামী পনা। যদিও সাদিক আওয়ামী পনা শুধু এনসিপির উপরে চাপাইছে, কিন্তু আমি তো বিএনপি কেও দেখছি
আওয়ামীপনা করতে, মানে আওয়ামী লীগের এরা পালায় যাওয়ার পরে বাংলাদেশ আসলে দীর্ঘদিন বাংলাদেশের মানুষের মেন্টালিটিটা ধ্বংস হয়ে গেছে আমার কাছে মনে হয়। তারা এখন মনে করে যে মানে কেউ কেউ বিএনপির কারোর মধ্যে দেখছি আওয়ামী লীগের প্রতি অ্যাডমায়ারেশন, যে তারা কি কি করছে এবার আমাদেরকে ঠিক ওরকম করতে হবে, কারণ আওয়ামী লীগ করছে না, আমরা নিশ্চয়ই এরকম করলে আমরা পারবো। এনসিপিও ঠিক একই অনেক কাজ করে, মানে ফর্মুলা আছে যে এটা এটা করলে বোধহয় আওয়ামী লীগের মতো আমরা মানুষকে ভুলাই দিতে পারবো সবকিছু, যেটা আওয়ামী লীগ তো ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থ হলেও দীর্ঘকাল মানুষের মেন্টালিটি পুরো ধ্বংস করে দিচ্ছে, পুরো স্ট্রাকচার ধ্বংস করে দিচ্ছে। আর আওয়ামীপনা করে আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় ছিল, কিন্তু আমি বলবো বিএনপি এনসিপি এরা আওয়ামীপনা করে এরা টিকতে পারবে না, কারণ আওয়ামী লীগের যে সোশ্যাল ক্যাপিটাল, যে জেনারেশনাল ওয়েলথ, এটা তো আপনাদের কারণ নাই। আপনারা কেন আওয়ামী লীগকে ফলো করতেছেন? আমরা তো ওই ফলো করার, আমরা তো চাইছি ওইটা ভেঙে দিতে, উল্টা দেখা যাচ্ছে এরা কেমন জানি অ্যাডমায়ার করে, যেন ওরা এরকম করছে, নিশ্চয়ই এইভাবে করলে বোধহয় আমরা আরো দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবো। এইটা একটা কারণ, যে কারণে ডক্টর ইউনূস আমার কাছে মনে হচ্ছে তিনি কিন্তু একেবারে মানে সাফ দিলে আসছিলেন যে না আমি কিছু চেঞ্জ করব। তিনি কিন্তু বলছিলেন যে সাউথ এশিয়ান কান্ট্রি গুলার মধ্যে একটা সমঝোতা, তারপর রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, ডায়ালগের কথা বলছিলেন। আমি যেহেতু ডায়ালগের মানুষ, আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম যে দেশে, কারণ দেশের এমন একটা ভগ্ন পরিস্থিতি, মানুষের মানসিক অবস্থা ভেঙে গেছে, স্ট্রাকচার ভেঙে গেছে। এই সময় রিকনসিলিয়েশন, ডায়ালগ এগুলা ছাড়া কিভাবে আপনি একটা দেশকে আবার আগের ফর্মে ফেরত আনবেন? এগুলা কিন্তু কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। সেই আগের অভিজাতরাই ওই আঙ্কেল ভাই বেড়াদার বাঁচাইতে হবে, আমার তো পরিচিত প্রতিবেশী, এইভাবে করে আগে সেই অভিজাত তন্ত্রই রয়ে গেল। সাধারণ মানুষ আবার তালিকা থেকে বাদ। আমার দুঃখ হলো যে এই যে অন্ধ হইলো, এই যে খুন হইলো, এই স্ট্রাকচারটা এখনো রয়ে গেছে, এবং আমরা মনে হয় আবার হয়তো আল্লাহ না করুক 10-12 বছর পরে, 10-12 বছর লাগবে না, আওয়ামী লীগ 16 বছর এই শয়তানি করে টিকে থাকতে পারছে, আর কোনো দল 2-3 বছরও টিকে থাকতে পারবে না এরকম করে। আবার কি আমরা এইভাবে হত্যা হব? আবার আমরা মরবো আমাদের সাধারণ মানুষেরা? কারণ এই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষেরা কোন রকম ছাড়া বের হয়ে গেছিল। ভিডিওতে আছে একটা স্কুলের ছেলে রাস্তায় রাস্তায় হেঁটে বলতেছিল আপনারা নামেন। সব সাধারণ ছেলে পেলেরা যারা দেশের প্রতি তাদের এখনো একটা ভালোবাসা আছে, এরা নামছিল এবং এরা নিহত হয়েছে, হয়ে আছে। তবে আইনান ধরেন আমরা আশা হারাতে চাই না, এবং ধরেন যে আমরা মনে করি যে ডক্টর ইউনূসও যদি আমরা যদি দেখি যে জুলাই বিপ্লবের চেতনাকে যে চেতনাকে নিয়ে তিনি এগিয়ে যাওয়ার কথা তিনি পারছেন না বা করছেন না, তাহলে আমরা যারা প্রবাসী আছি কালকে থেকে যদি প্রবাসীরা সিদ্ধান্ত নেয় যে সংস্কার ছাড়া এই কাজগুলো ছাড়া আমরা মেনে নিব না কোনো কিছুই, আমরা সব রেমিটেন্স বন্ধ করে দিব, বাংলাদেশ শাটডাউন হয়ে যাবে। বাংলাদেশ এখনো টিকে আছে রেমিটেন্সের উপরে, জাস্ট রেমিটেন্স এই মুহূর্তে। তো আপনি প্রবাসীদেরকে অস্বীকার করবেন? আপনি প্রবাসীদের সঙ্গে টেরিবেরি করবেন? আপনি ভাবছেন যে আপনি ক্ষমতায় বসে গেছেন, আপনার সব হয়ে গেছে? নো, আমরা দেশের সাধারণ মানুষের পক্ষে, যারা বুকে রক্ত দিয়েছে আমরা তাদের পক্ষে, তারা যে স্বপ্ন নিয়ে বুকে রক্ত দিয়েছে আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা করবই। সেখানে ডক্টর ইউনূস, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমার সমানভাবেই শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তেমন কোনো কথা নাই। কারণ নোবেল লরিয়েটের বা ওনার ব্যক্তিগত ক্যারিশমা বা ওনার 3-0 থিওরি বা ওনার যে মাইক্রো ক্রেডিট, ওকে ফাইন, এভরিথিং ইজ ওকে, উই সাপোর্ট হিম, উই স্যালিউট হিম। কিন্তু প্রধান উপদেষ্টার চেয়ারে বসে সেই ইউনূস কিন্তু আর না আপনি তখন অ্যাডমিনিস্ট্রেটর, আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি, এবং আপনি যদি সেটি করতে না পারেন আমরা কিভাবে সেটি আদায় করতে হয় সেটি আমরা জানি। এই জান্নাতুল মাওয়া আইনানের মতো অসংখ্য প্রতিবাদী মানুষ পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, বাংলাদেশে তো আছেই, যাদের কারণে জুলাই বিপ্লব হয়েছে, তারা সে প্রতিবাদ অব্যাহত রাখবে এবং বিজয় আনতেই হবে আর কি। বাংলাদেশকে আমরা গড়বই, এটা হচ্ছে কথা।
যেই কোনো দল মতের পক্ষে বা বিপক্ষে কিছুই যায় আসে না আর কি। তো আইনান, আপনার সর্বশেষ মন্তব্যটা শুনি। আপনার প্রত্যাশা আজকে প্রথম 1 জুলাই, আপনার সর্বশেষ প্রত্যাশাটা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি পুরোপুরি হতাশ হতে চাই না, বলতেছি তো যে হতাশও না। আমরা তো হাসিনাকে তো ভাগাইছি। ওদের যে অহংকার যে আমাদেরকে কে ইয়ে করবে, কেউ ছাত্রলীগ থাকবে, এই অহংকার আমরা ভেঙে দিছি। আমরা সাধারণ মানুষরা ভেঙে দিছি। আমাদের কিন্তু কোনো ব্যাকিং নাই। ওরা যতই বলুক যে টাকা খাইছে, কি মানে এগুলা তো বলবেই, কিন্তু আমরা তো জানি আমাদের ভেতরে কি। আমরা ভাঙছি তো অহংকার। তো এটাও শিক্ষা নিবে আশা করি অন্য পলিটিক্যাল পার্টিরা। যদি না নেয়, এটা তাদের কপালের দোষ, আমাদেরও কপালের দোষ। তবুও আমি মনে করি, আমি অন্তত এই শিক্ষাটা জুলাই তাদেরকে আশা করি দিতে পারতেছে, বা আমরাও জানি, এখন সাধারণ মানুষও জানে যে তাদেরও পাওয়ার আছে। ওই যে অহংকারটা, ওই এটা আমাদের সাথে করা যাবে না। এটা এই অ্যাটলিস্ট এই এম্পাওয়ারমেন্টটা তো জুলাই আমাদেরকে দিচ্ছে। আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই তো কথা বলতে হবে, হয়তো ভুল হবে, সবসময় যে আমরা সঠিক সব কথা বলছি তা না, কিন্তু কথা বলতে হবে। আর আমি এই যে ডক্টর ইউনূস শুরুতে এসে বলেছিলেন রিকনসিলিয়েশন, ডায়ালগ, এগুলার দিকে অপেক্ষা করে আছি। কারণ আমরা তো মানে একটা জাতি ভেঙে গেছে, গোটা স্ট্রাকচার ভেঙে গেছে। এই যে এখন যে খিচুড়ি পরিস্থিতি আমাদেরকে আমি দেখি বা দেখানো হয়, এটাকে তো ইয়ে করতে হলে অবশ্যই আমাদেরকে রিকনসিলিয়েশন আর ডায়ালগের দিকে যাইতে হবে। তো আমরা বলে যেতে থাকবো, দেখা যাক। জি, ধন্যবাদ জান্নাতুল মামা আইনান, আপনাকে ধন্যবাদ। এবং এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ধরেন জুলাই বিপ্লব সাধারণ মানুষকে এম্পাওয়ার্ড করেছে। তাদের যে ক্ষমতা, তারা যে পারে, মানে হাসিনার মতো এরকম একটা ভয়ঙ্কর স্বৈর শাসককে, ভয়ঙ্কর ডিক্টেটরকে যে সরানো যায়, সাধারণ মানুষের যেই ক্ষমতা, এটি যখন মানুষ বুঝে যায় না, সেখানে তখন আর অনেক কিছুই আর টিকবে না। এবং নিশ্চয়ই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। এবং নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আপনিও নিশ্চয়ই বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখবেন। আপনার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনি আমার অতিথি হয়ে যোগ দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আইনান। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পেরে আজকে ভালো লাগতেছে আসলে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তির দিকে এগিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা বাংলাদেশ সহ পুরো পৃথিবী জুড়ে যারা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা সামনে আনতে চাই। এই সরকার তাদের কাউকে রিকগনাইজ করে নাই, তাদের কাউকে সম্মান দেয় নাই, ন্যূনতম ধন্যবাদও দেয় নাই। ডক্টর ইউনূসের সরকার বা এনসিপির যারা নানা রকমের দল গঠন করে নানা রকমের মানে কি বলে এটাকে মোজ মাস্তের মধ্যে অনেকে ঢুকে গেছেন, আমরা যেটা দেখছি। তো জুলাই বিপ্লবের চেতনাকে আমরা কোনোভাবে ব্যাহত হতে দেব না। জুলাই বিপ্লব আমাদের কাছে যেই রক্ত, যেই ত্যাগের যে দৃষ্টান্ত রেখেছে, তারপরে বাংলাদেশকে আমরা অবশ্যই কোনোভাবেই বেহাত হতে দেব না। আমরা ওয়াচডগের ভূমিকায় আছি। সাধারণ মানুষ বাংলাদেশে